আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো আমরা যশোর বোর্ড 2019 সালের কোশ্চেনটা দেখি। কি বলছে? এ প্রক্রিয়ার 2 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাষ্পে রূপান্তরিত করা হলো। আচ্ছা, এখানে দেখো যারা নতুন তাদের জন্য বিশেষ করে তো ব্যাখ্যা করা সৃজনশীল, তাই না? যারা পারো তারা তো পারবাই। এখন আমি একটু ব্যাখ্যা করি যে বাষ্প বাষ্প কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি গরম হয়ে যায়, আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পানি ফুটতে শুরু করে। আচ্ছা, তাহলে দেখো রূপান্তরিত হলো। তাহলে আমাদের পানির ভর দেওয়া আছে এম। এই প্রক্রিয়ার তাহলে আমরা একটু প্রথমে আগে লিখে ফেলি যে এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি না আমাদের কোশ্চেন কি, আগে আমরা যেটা দেওয়া আছে সেটা একটু ভেঙে লিখি। এরকম কয়েকটা সৃজনশীল 2-3টার মতো আছে ভিন্ন ভিন্ন, এই 2-3টা করে ফেলে বাকি সবগুলো দেখবে একই টাইপের। তো এই প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এত কেজি পানি, তো এম এর মান দেওয়া আছে সেটা কোনো ব্যাপার না। এখন দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে বাষ্পে রূপান্তর করছে। তার মানে এখানে দেখো প্রথমে কি হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে প্রথমে কি হইলো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হলো। কি বলছি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পানিতে হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধাপটা কি হবে আমাদের, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা একদম গরম পানি, সেটা কি আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে রূপান্তর হবে। তাহলে পানি থেকে কিভাবে বাষ্পে যাচ্ছে দেখো, প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হচ্ছে। এরপরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে পানিটা সেটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই প্রক্রিয়া আমাদের কয়টা ধাপ সম্পন্ন হচ্ছে? 2টা। আচ্ছা, এবার দেখো অন্যদিকে বি প্রক্রিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে, তো এম এর মান দেওয়া আছে। আচ্ছা, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করা হলো। তাহলে বি প্রক্রিয়ার ক্ষেত্রে কি, আমাদের বি প্রক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, বি প্রক্রিয়ার ক্ষেত্রে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করা হচ্ছে। তাহলে এখানে তো আর কোনো কাজ নাই, পানিকে পানিতেই নিচ্ছে, ঠিক আছে? এমন যদি হইতো বাষ্পে তাহলে সে 2টা ধাপ হইতো, এখানে পানিকে পানিতে নিচ্ছে। আর কি, আর কয়টা ধাপ থাকবে বলো? আচ্ছা, তাহলে এই প্রক্রিয়ার ক্ষেত্রে 2টা ধাপ, আর বি প্রক্রিয়ার ক্ষেত্রে কয়টা ধাপ হচ্ছে? একটা ধাপ হচ্ছে। এটা আমরা আশা করি বুঝছি, এতটুকু বুঝলেও অনেক। আচ্ছা, এখন দেখো আমাদের যেটা দেওয়া আছে পানির আপেক্ষিক তাপ, মানে এস এর মান, পানির আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। আমরা ম্যাথ করলেই বুঝতে পারবো। এই যে লাইনটা দেওয়া আছে এটা আমাদের জন্য ভালো, কেন, যদি আমরা পরীক্ষার হলে ভুলেও যাই ওরা যদি দিয়ে দেয় তাহলে তো ভালো, তাই না? এবং পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এল এর মান দেওয়া আছে। আপেক্ষিক সুপ্ত তাপের মানটা কত? 2.26 ইন্টু 10⁶ জুল কেজি ইনভার্স 1। এই 2টা মান কিন্তু মুখস্থ রাখতে হয়, কখনো কখনো দিয়ে দেয়, আবার কখনো কিন্তু আমাদের নিজের থেকে ইউজ করতে হবে। আচ্ছা, এখন দেখো এ পর্যন্ত আমরা কোশ্চেনটা বুঝলাম। এখন আমাদের কি বলছে যে এই প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ কত? প্রয়োজনীয় তাপ, আচ্ছা, শুধুমাত্র এই প্রক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, এখন কি বললাম যে এই প্রক্রিয়া আমাদের কয়টা ধাপ হচ্ছে? 2টা ধাপ। তার মানে 2টা ধাপের আলাদা আলাদা আলাদাভাবে এই ধাপের জন্য কতটুকু তাপ আর এই ধাপের জন্য কতটুকু তাপ সেটা আলাদাভাবে বের করে যোগ করে ফেললেই হবে, ঠিক আছে? এটাই হচ্ছে সিস্টেম। আচ্ছা, এখন আমরা এই প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ বের করব। এখন আমরা গ নাম্বারের উত্তর লিখব যে আমাদের কি কি দেওয়া আছে। প্রথমে এই প্রক্রিয়ার ক্ষেত্রে, যেহেতু এই প্রক্রিয়ার অ্যান্সারটা আমাদের চাইছে, তো এই প্রক্রিয়ার ক্ষেত্রে ক্ষেত্রে কি দেওয়া আছে আমাদের? 2 ধরনের তাপ দেওয়া আছে। দেখো এই প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথম ধাপটা যদি হিসাব করি, এই ধাপটা যে লিখবো, এই প্রক্রিয়ার ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে, একটু আমি যেভাবে ব্যাখ্যা দিচ্ছি সেটা লিখবো, আমি এখানে শর্টকাটে লিখছি, ঠিক আছে?
0°C তাপমাত্রার পানি হতে 100°C তাপমাত্রার পানিতে রূপান্তরের ক্ষেত্রে, ঠিক আছে, এই ধাপটার ক্ষেত্রে কি হবে? এই ধাপটার ক্ষেত্রে দেখো তাপমাত্রা দুইটা, তাপমাত্রা কয়টা? দুইটা। তাহলে ধরো যে এটাকে আমরা যদি T1 ধরি, T1 ইকুয়াল 0°C ইকুয়াল কত? 273 কেলভিন। আচ্ছা, T2 ইকুয়াল কত আমাদের? 100°C ইকুয়াল 373 কেলভিন। সুতরাং তাপমাত্রার পার্থক্য ডেল্টা টি ইকুয়াল কত? পার্থক্য তার মানে T2 মাইনাস T1 ইকুয়াল কত আসে আমাদের? 100 কেলভিন আসে। আচ্ছা, এরপর আমাদের আপেক্ষিক সুপ্ত তাপ S ইকুয়াল কত দেওয়া আছে? পানির আপেক্ষিক তাপ। আচ্ছা, সুপ্ত তাপ না, আমরা পানির আপেক্ষিক তাপ। এখানে আমরা যদি কোশ্চেনটা দেখি, পানির আপেক্ষিক তাপ এটা, ঠিক আছে, এটা হচ্ছে S এর মান। S ইকুয়াল কত দেওয়া আছে? 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। কেন এগুলো বের করতেছি একটু পরে বুঝবা, ঠিক আছে? আর যারা আগের ক্লাসগুলো করছো সেখানে কিন্তু সূত্র দিয়ে রাখছিলাম। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে আমাদের M, এই প্রক্রিয়ায় পানির ভর কত দেওয়া আছে? 2 কেজি। এতটুকু বুঝলাম। এখন দেখো আমাদের এই প্রক্রিয়ার ক্ষেত্রে কি বলছে? প্রয়োজনীয় মোট তাপ। তো কি বলছে? দুইটা পদ্ধতিতে হবে। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে 0°C তাপমাত্রার পানি থেকে 100°C তাপমাত্রার পানিতে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় তাপ হবে Q ইকুয়াল কত? MS ডেল টি। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র যে প্রয়োজনীয় তাপ ইকুয়াল MS ডেল টি। এখন M কত আছে? 2, S হচ্ছে আমাদের 4200 ইন্টু ডেল্টা টি কত বের করছি আমরা? 100। আচ্ছা, তাহলে দেখো এটা গুণ করলে কত আসলো আমাদের? 84, তারপর হচ্ছে 4টা 0, ঠিক আছে, এত জুল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই প্রক্রিয়ার ক্ষেত্রে যে প্রথম ধাপ পানি থেকে পানি হচ্ছে সেটার ক্ষেত্রে সূত্রটা। এরপরে দেখো 100°C তাপমাত্রার পানি হইলো। এবার কি বলছি? 100°C তাপমাত্রার পানি 100°C তাপমাত্রার বাষ্পে রূপান্তর হবে। তাহলে এখন লিখি যে আবার 100°C তাপমাত্রার পানি কি হবে? 100°C তাপমাত্রার বাষ্পে রূপান্তর হবে, বাষ্পে রূপান্তর হবে। তো সেক্ষেত্রে কি হবে? পানি দেখো তাপমাত্রা একই, দেখছো এখানে কিন্তু তাপমাত্রা একই, তো এই সূত্রটা আমাদের ইউজ হবে না। কেন? এখানে কিন্তু তাপমাত্রা ভিন্ন ছিল। যখন তাপমাত্রা একই হবে তখন আমাদের সূত্রটা কি হবে? কিউ ইকুয়াল কত? M ইন্টু আপেক্ষিক সুপ্ত তাপ। এটাকে L দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা DQ দ্বারা প্রকাশ করতে পারি অথবা কিউ লিখতে পারি। এখানেও কি একইভাবে DQ লিখতে পারি। আচ্ছা, একই, এখানে কি তাপের পরিবর্তন বা তাপই বোঝাচ্ছে, সূত্রটা একই। এখন দেখো DQ ইকুয়াল কত? M ইন্টু L, ভর ইন্টু কত? আপেক্ষিক সুপ্ত তাপ। এখন M কত দেওয়া আছে? এই প্রক্রিয়ার ক্ষেত্রে M এর মান হচ্ছে 2 ইন্টু L এর মান। L এর মান কোথায় দেওয়া আছে? আমরা দেখি যে আমাদের পানি কি বাষ্পীভবন হচ্ছে, ঠিক আছে? পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ L এর মান কত দেওয়া আছে? 2 ইন্টু 2.26 ইন্টু 10⁶ জুল কেজি ইনভার্স 1। তো এই যে এই মানটা এখানে বসাই দিই, L এর মানটা 2.26 ইন্টু 10⁶। এখন এটা আমরা গুণ করে ফেলি। 2 ইন্টু, দেখো ক্যালকুলেশন করে আমাদের কত তাপ আসলো? যে এত তাপ। এখন আমরা এই DQ1 আর এই DQ2 যে দুইটা প্রক্রিয়ার তাপ আমরা বের করলাম সেই দুইটাকে যোগ করে দিলে কি এই প্রক্রিয়ার মোট তাপ চলে আসবে। তাহলে আমরা এখন যোগ করে দিই যে সুতরাং নিচে নিচে লিখবা মোট কি বলছে? মোট প্রয়োজনীয় তাপ DQ ইকুয়াল DQ1 প্লাস DQ2, এই দুইটা মান যোগ করে দিবা। তাহলে যোগ করলে কত হবে? এটার সাথে যদি আমরা 84 কয়টা 0? 1 2 3 4টা 0 যোগ করি তখন এটা আসে। তো এটাকে আমরা একটু
ইনভার্স আকারের মানটা নেই, তাহলে কত 5.36 ইন্টু 5.36 ইন্টু 10⁶ জুল। তাহলে মোট প্রয়োজনীয় তাপ কত? এত। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। অঙ্কটা কিন্তু খুবই সোজা ছিল। হয়তোবা যারা নতুন তাদের কাছে একটু ভিন্নধর্মী লাগতে পারে, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করে এরপরে গাইডে যে কোনো একটা এরকম টাইপের ম্যাথের সমাধান করতে যাবা, তাহলে দেখবা তোমরা পারবা। ঠিক আছে, সবগুলো প্রায় একই রকমের। এখানে কিন্তু আমরা তাপমাত্রা বের করছি, তাপ তাপ এটা কি তাপ, মোট তাপ বলছে তাপের ক্ষেত্রে। আর আমাদের এন্ট্রপির ক্ষেত্রে ঠিক সেম টু সেম একই, সেজন্য যাতে গোলায় না ফেলো সেজন্য বললাম আমরা কি বের করলাম, তাপ বের করছি। এরপরে কি বলছে, কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলতার মাত্রা বেশি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বিশৃঙ্খলতার মাত্রা মানে হচ্ছে আমাদের এন্ট্রপি বোঝায়। এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলতার পরিমাপের, বিশৃঙ্খলতা মানে কি আমাদের এন্ট্রপি বোঝায়। তার মানে আমাদের এখানে এন্ট্রপির পরিবর্তন বের করতে বলছে। কোন প্রক্রিয়ায়, দেখো এখানে এ প্রক্রিয়া আছে, বি প্রক্রিয়া আছে। মোট কথা ওরা বলছে এ প্রক্রিয়ায় কি এন্ট্রপি বেশি নাকি বি প্রক্রিয়ায় বেশি। তো প্রথমে আমরা এ প্রক্রিয়ার ক্ষেত্রে বের করবো, এরপরে বি প্রক্রিয়ায়। তো এন্ট্রপি কিভাবে বের করে, সেম একই পদ্ধতি। ধরো যে এই প্রক্রিয়ার ক্ষেত্রে কয়টা ধাপে পানি থেকে বাষ্পে যায় সেটা দেখলাম। এই প্রক্রিয়া কি দুইটা ধাপে। তো এন্ট্রপি পরিবর্তনের ক্ষেত্রে একই নিয়ম। প্রথমে এটার ক্ষেত্রে এন্ট্রপি কত সেটা বের করব, এরপরে এটার ক্ষেত্রে কত সেটা বের করব, এরপরে এই দুইটা এন্ট্রপি যোগ করে দিব, সেটাই কি মুহূর্ত এন্ট্রপি। ঠিক আছে, তাহলে আমরা এখন করি যে এই প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমে আমরা এন্ট্রপি বের করব। এই প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি বের করব। আচ্ছা, এখন দেখো প্রথমে কি হচ্ছে, লিখবা যে এই প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন দুইটি ধাপে সংঘটিত হয়। একটা তখন লিখবা প্রথম ধাপ, অথবা 0°C তাপমাত্রার পানি থেকে 100°C তাপমাত্রার পানি, এটা লিখে নিতে পারো। অথবা শুধু প্রথম ধাপ দ্বিতীয় ধাপ দিয়েও লিখতে পারো। তো আমি এইভাবে লিখলাম, পানিতে পরিণত হতে আমাদের এন্ট্রপির পরিবর্তন হিসাব করব। আচ্ছা, এখানে দেখো তাপমাত্রা দুইটা, কি বলছে, এন্ট্রপির পরিবর্তনে যদি তাপমাত্রা দুইটা হয়, ভিন্ন দুইটা তাপমাত্রা হয়, তখন এন্ট্রপি পরিবর্তনের সূত্র হবে DS = MS ln T2/T1। এটা আমি আমার একটা লেকচারে বলছি, যারা এখনো জানো না অবশ্যই লিখে নাও। যখন দুইটা ভিন্ন তাপমাত্রা দেওয়া থাকবে তখন এন্ট্রপি পরিবর্তনের সূত্র একমাত্র এটাই হবে, MS ln T2/T1। আচ্ছা, এখন দেখো তাপমাত্রা কিন্তু দুইটা দেওয়া আছে, এটা যেটা আগে দেওয়া আছে T1 আর এটা কি আমাদের T2। আচ্ছা, তাহলে এখন দেখো এই প্রক্রিয়ার ক্ষেত্রে M কত, একটু আগে আমরা ম্যাথে করছি। এই প্রক্রিয়ার ক্ষেত্রে পানির কেজি কত, 2 কেজি। তাহলে 2 ইন্টু এস এর মানে জানি 4200 ইন্টু লন। এরপর আসো এখানে T2 মানে কত, 273-এর সাথে আমরা যদি 100 যোগ করি তাহলে কত আসে আমাদের, 373 বাই এখানে কত 273। T1 হচ্ছে আমাদের 0°C এবং T2 হচ্ছে 100°C। এটাকে আমরা ক্যালভিনে নিয়ে গেলাম। এখন এটা সলিউশন বের করতে হবে। তাহলে দেখো প্রথমে কিভাবে শুরু করব, যারা পারো এটা সমাধান করতে করে ফেলবা, যারা ক্যালকুলেটরে করতে সমস্যা তারা দেখো যে 373/273 এটা আসলো। এরপরে লন ব্রেকেট দিলাম, এটা আমরা অ্যান্সারে বের করলাম, ইন্টু 4200 ইন্টু 2 কত আসলো এইটা। তো এইটা হচ্ছে আমাদের এন্ট্রপির প্রথম ধাপে আমাদের এন্ট্রপির পরিবর্তন 2621.69 জুল ক্যালভিন ইনভার্স। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ধাপে। এরপরে দ্বিতীয় ধাপে কি হবে আমাদের, 100°C তাপমাত্রার পানি 100°C তাপমাত্রার বাষ্পে রূপান্তর হবে। এখন দেখো তাপমাত্রা দুইটা কিন্তু একই, যখন একই তাপমাত্রা হবে তখন এন্ট্রপি পরিবর্তনের সূত্র হবে MS = M ইন্টু আপেক্ষিক সুপ্ত তাপ ডিভাইডেড বাই তাপমাত্রা, বা dQ/T, বা M ইন্টু L/T, যেভাবে মনে রাখতে পারো। আচ্ছা, তো DS = কত, কেজি ভর ইন্টু আপেক্ষিক সুপ্ত তাপ ডিভাইডেড বাই তাপমাত্রা। আচ্ছা, এখন দেখো M কত আমাদের এই প্রক্রিয়ার ক্ষেত্রে, ভর দেওয়া ছিল 2 কেজি ইন্টু আপেক্ষিক সুপ্ত তাপ কত দেওয়া আছে আমাদের, এই যে আমাদের বাষ্পীভবনের ক্ষেত্রে যেহেতু এই প্রক্রিয়ায় কি বাষ্প হচ্ছে, তার মানে বাষ্পীভবনের ক্ষেত্রে আপেক্ষিক সুপ্ত তাপ যেটা দেওয়া আছে বসাই দিই, L এর মান
2.26 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই তাপমাত্রা কত 100°C, তার মানে হচ্ছে 373 কেলভিন। তো এটা ক্যালকুলেশন করি আমরা, দেখো কত আসলো আমাদের 12 11 7.96 জুল কেলভিন ইনভার্স 1 এটা আসলো। তাহলে দেখো DS1 মানে প্রথম ধাপে এবং DS2 দ্বিতীয় ধাপে, এই প্রক্রিয়ার ক্ষেত্রে যে দুইটা ধাপে আমাদের এন্ট্রপির পরিবর্তন হচ্ছে সেটা বের করলাম। এবার মোট এন্ট্রপির পরিবর্তন, এই প্রক্রিয়ার ক্ষেত্রে মোট এন্ট্রপির পরিবর্তন দুইটা যোগ করে দিলেই আমাদের অ্যান্সার। এন্ট্রপির পরিবর্তন DS ইকুয়াল কত আমাদের DS1 প্লাস DS2 হবে। তো DS1 এবং DS2 যোগ করে দিব এখন আমরা। তাহলে এখন আমরা যোগ করে দিই 2521.69 প্লাস 12117.96 কত আসলো 1463.65 জুল কেলভিন ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের এন্ট্রপির একক। তাহলে এই প্রক্রিয়ার ক্ষেত্রে মোট এন্ট্রপি হচ্ছে এত। এখন আমাদের বি প্রক্রিয়ার ক্ষেত্রে বের করতে হবে, এরপরে দেব কোনটার বেশি হয়। আচ্ছা, এখানে দেখি যেহেতু আমাদের 0.69 এটা আসছিল, ঠিক আছে, তো এখানে আমরা 7 ধরতে পারি। আচ্ছা যাই হোক, তো এই মানটার সাথে যদি আমরা এটা যোগ দেই তাহলে দেখো কত আসে, যোগ 12117.96 1473.965 14 এখানে তাহলে আমাদের কত হবে 73, ঠিক আছে 73.965। আচ্ছা এটা আসছে। তো এখানে আমরা যেহেতু 69 আসছিল এটা 7 ধরলে হয়ে যেত। যাই হোক, এটার ক্যালকুলেশনের সাথে ডাইরেক্ট এটা যোগ করলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এই প্রক্রিয়ার ক্ষেত্রে মোট এন্ট্রপি আসলো এটা। এখন আমরা বি প্রক্রিয়ার ক্ষেত্রে বের করব। এবার দেখি যে বি প্রক্রিয়ার ক্ষেত্রে কয়টা ধাপ সংগঠিত হয়েছে, একটা ধাপ, সেটা হচ্ছে 10°C তাপমাত্রার পানি থেকে 100°C তাপমাত্রার পানি, ঠিক আছে, শুধুমাত্র পানি থেকে পানি গেল, তার মানে আমাদের একটা ধাপ সংগঠিত হয়েছে। এখন আমরা বের করি, দেখো এখানে তো বি প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন লিখে নিবা। এখানে এন্ট্রপি পরিবর্তন কিভাবে হবে, যে দেখো তাপমাত্রা কয়টা দেওয়া আছে, দুইটা। ভিন্ন তাপমাত্রা হলে এন্ট্রপি পরিবর্তনের সূত্র কি DS ইকুয়াল MS লন T2/T1। দুইটা যখন ভিন্ন তাপমাত্রা হবে তখন এটা হচ্ছে এন্ট্রপি পরিবর্তনের সূত্র। তো এখন দেখো বি প্রক্রিয়ার ক্ষেত্রে ভর কত 5 কেজি দেওয়া, ঠিক আছে, তাহলে লিখি M হচ্ছে 5 ইন্টু S হচ্ছে আপেক্ষিক সুপ্ততা, সেটা তো সবার ক্ষেত্রে একই, তো লিখলাম ইন্টু লন T2 কত আমাদের এখানে আছে হচ্ছে 100°C, তার মানে হচ্ছে 373 বাই T1 হচ্ছে 10। তো আমরা 273-এর সাথে যদি 10 যোগ করি তখন কত হবে 283। আচ্ছা এটা আসলো। এখন এটার ক্যালকুলেশন করি আমরা, 373 ভাগ 283, তারপর এটাকে লন ইন্টু ভর কত দেওয়া আমাদের 5, কত আসলো আমাদের 5798.76 এত। তারপর এন্ট্রপির একক কি জুল কেলভিন ইনভার্স 1। আচ্ছা এখন দেখো আমাদের কি আসলো, এই প্রক্রিয়ার ক্ষেত্রে মোট এন্ট্রপি কত পাইলাম, ধরো এটা হচ্ছে এই প্রক্রিয়ার ক্ষেত্রে আর এটা হচ্ছে বি প্রক্রিয়ার ক্ষেত্রে, কত পাইলাম এখানে 14,739 পয়েন্ট সামথিং, আর এখানে পাইলাম কত আমাদের 5,798। তাহলে কার এন্ট্রপি বেশি, ওর এন্ট্রপি বেশি, তার মানে হচ্ছে আমাদের এর এন্ট্রপি বেশি বি এর তুলনায়। তাহলে এটাই আমাদের বলছে যে কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলতার মাত্রা বেশি হবে, কোন প্রক্রিয়া বেশি হবে, এই প্রক্রিয়ার বিশৃঙ্খলতার মাত্রা বেশি হবে, কারণ এর এন্ট্রপি বেশি। আর এন্ট্রপি মানে কি বিশৃঙ্খলতা বোঝায়, বিশৃঙ্খলতা পরিমাপের একক আর কি। তো যাই হোক, তো এন্ট্রপি যেহেতু এতে বেশি তার মানে কি এতে বিশৃঙ্খলতার মাত্রা বেশি হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে করে আমরা যেভাবেই বলুক আমরা এন্ট্রপি বের করতে পারবো, তাপ বের করতে পারবো, আশা করি বুঝছো। আচ্ছা
এরপর আমরা কুমিল্লা বোর্ড 2019 সালের কোশ্চেনটা দেখি। বলছে যে একজন শিক্ষার্থীর লিখন, শিক্ষার্থীর নাম হচ্ছে কি লিখন, 84 কিলো জুল তাপ সরবরাহ করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে উত্তপ্ত করলো। তাহলে কি করলো লিখন? ও করলো কি যে 84 কিলো জুল তাপ দিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে উত্তপ্ত করলো। তো 84 কিলোজুল তাপ দিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আনলো সেটা কিন্তু বলে নেই, ঠিক আছে? বা কতটুকু তাপমাত্রা পানির বৃদ্ধি করছে সেটা বলে নাই, শুধু বলছে উত্তপ্ত করলো। আচ্ছা, অপর শিক্ষার্থী নিয়ন, শিক্ষার্থীর নাম কি নিয়ন, তাপ সরবরাহ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করলো। বাষ্পে পরিণত করার তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করলো। আচ্ছা, তো পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে, এটা আমাদের ভাগ্য ভালো দেওয়া আছে, বাইসেস ভুলে গেলে এখান থেকে আমরা দেখে লিখে দিব। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপও দেওয়া আছে, এটাও ভালো দেওয়া আছে। আচ্ছা, এখন তার মানে লিখন আর নিয়নের কাহিনী এখানে। তো আমরা প্রয়োগে কি দেওয়া আছে যে লিখন পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল। খেয়াল করে দেখি যে ও 84 কিলোজুল তাপ দিয়ে 84 কিলোজুল তাপ দিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল সেটা কিন্তু দেওয়া নেই, আমরা এটা বের করব, ঠিক আছে? আমাদের পরবর্তী ম্যাথে সেটা লাগবে। তাহলে দেখি, প্রথমে আমরা বের করে ফেলি। এখানে লিখি কার ক্ষেত্রে? আমাদের লিখনের ক্ষেত্রে। লিখনের ক্ষেত্রে আমাদের কি বলছে যে কতটুকু তাপ বৃদ্ধি করেছিল। তো সে তাপ দিয়েছিল কত, সরবরাহকৃত তাপ কত ছিল? 84 কিলোজুল। তো 84 কিলোজুলকে আমরা কিভাবে লিখতে পারি? 84 ইন্টু 10⁻³ জুল। আচ্ছা, কিলোজুলকে জুলে নিয়ে গেলাম। এরপরে কি করব যে পানির ভর, পানির ভর m ইকুয়াল কত? 5 কেজি। আপেক্ষিক তাপ কত দেওয়া আছে? দেওয়া না থাকলেও মুখস্থ করতে হবে যে 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। এখন আমাদের বের করতে হবে কি তাপমাত্রা কত, তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল, মানে তাপমাত্রার পরিবর্তন। তো আমরা কি জানি কিউ ইকুয়াল কত? ms ডেল টি, ডেল টি বা ডেল টিতে একটা লিখলেই হলো। আচ্ছা, এখানে দেখো ডেল টি মানে কি তাপমাত্রার পরিবর্তন বোঝায়। এখন আমাদের এটা লাগবে, ঠিক আছে? এটা লাগবে। তাহলে এখন আমরা এটা এই পাশে নিয়ে আসলে কত হয় আমাদের? ডেল থিটা ইকুয়াল কিউ বাই ms ইকুয়াল কিউ কত আমাদের? 84 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই m, কেজিতে দেওয়া আছে, ইন্টু এই আমাদের 4200 লিখলাম, ঠিক আছে? এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের যে তাপমাত্রা যে পরিবর্তন সেটা পেয়ে যাব। সমাধান করে আমরা কত পাবো? 4 কেলভিন, ঠিক আছে? তার মানে কি লিখতে পারি যে লিখন পানির তাপমাত্রা 4 কেলভিন বৃদ্ধি করেছিল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হতে পারে। আচ্ছা, এটা গড় গেল। এরপরে দেখো এরপরের কোশ্চেনটাতে কি বলছে? কোন প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব? মানে লিখন যে কাজটা করছে সেই প্রক্রিয়াটি কি অধিক পরিবেশ বান্ধব নাকি নিয়নের? পরিবেশ বান্ধব কখন হবে? যখন এন্ট্রপি কম হবে। এন্ট্রপি মানে কি? বিশৃঙ্খলতা। বিশৃঙ্খলতা যদি কোথাও কম হয় তখন সেটা কি পরিবেশের জন্য ভালো না? তো এন্ট্রপি যত কম হবে পরিবেশ বান্ধব তত বেশি হবে। তো যেই প্রক্রিয়া লিখন এবং নিয়নের ক্ষেত্রে দুইটার জন্যই আমরা এন্ট্রপি বের করব। যার প্রক্রিয়া এন্ট্রপি কম হবে তারটাই কি পরিবেশ বান্ধব হবে। তার মানে মূল কথা হচ্ছে আমাদের এন্ট্রপি বের করতে হবে, ঠিক আছে? এখন আমরা প্রথমে লিখনের ক্ষেত্রে এন্ট্রপি বের করব। তো আচ্ছা, এখানে দেখো লিখনের ক্ষেত্রে কি আছে? প্রথমে T1 তাপমাত্রা কত দেওয়া আছে? T1 দেওয়া আছে হচ্ছে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো এটাকে আমরা ক্যালভিনে নিয়ে যাই। 273 যোগ 30 হচ্ছে কত আমাদের? 303 কেলভিন। এবার T2 কত? দেখো আমাদেরকে একটু আগে আমরা বের করছি লিখনের পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল। 4 কেলভিন বৃদ্ধি করলো, ঠিক আছে? সেটা আমরা অ্যান্সার বের করছি প্রয়োগে। তো এখানেই আমাদের তার মানে T2 কি?
T1 এর সাথে শুধু 4 যোগ করে দিলেই হবে। তো এটার সাথে যদি আমরা 4 যোগ করি 307 কেলভিন আসে। আচ্ছা, এরপর আমাদের m কত দেওয়া, পানির ভর কত দেওয়া আছে আমাদের, 5 কেজি পানিকে সে উত্তপ্ত করছে এবং আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে এটা দেওয়া আছে, দেওয়া না থাকলেও মুখস্থ রাখতে হবে যে পানির আপেক্ষিক সুপ্ত তাপ কত বা আপেক্ষিক তাপ কত। আচ্ছা, এটা লিখলাম। এখন দেখো লিখনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তনের সূত্র কি, ডি এস ইকুয়াল। আচ্ছা, দুইটা সূত্র হয়, যখন তাপমাত্রা ভিন্ন হয় তখন একটা সূত্র, আর তাপমাত্রা একই হলে একটা সূত্র। তো দেখো এখানে তাপমাত্রা ভিন্ন, ভিন্ন তাপমাত্রা হলে সূত্রটা কি হবে, এম এস লন T2/T1। আচ্ছা, এবার দেখো m জানি 5, s ও জানি, দেওয়াই আছে কোশ্চেনে, লিখলাম লন T2 কত দেওয়া আছে, 307/303 দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অ্যান্সার বের করে ফেলি। প্রথমে আমরা 307/303 লন ব্রেকেট দিয়ে আনসারটা দিয়ে দিলাম, ইন্টু 4200 ইন্টু কত কেজি, 5 কেজি। তাহলে কত আসলো আমাদের, 4883.8.6, এখানে যেহেতু 657 আছে আর কি, এত জুল কেলভিন ইনভার্স 1। আচ্ছা, এখানে প্রথমে ক্যালকুলেশনে ভুল করছি, দেখো অ্যান্সার মূলত কত আমাদের, 275.41 জুল কেলভিন ইনভার্স 1। দেখো আমরা আবার একটু করে দেখাই, 307/303। আচ্ছা, বের করলাম। এরপরে লন, এবার যে অ্যান্সারটা সেটা লিখলাম, ইন্টু 4200 ইন্টু 5, দেখো এটা আসে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কত আমাদের লিখনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন বের করে ফেললাম। এখন আমরা কার ক্ষেত্রে বের করব, নিয়নের ক্ষেত্রে। নিয়নের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন একটু কষ্ট করে লিখে নিবা, আমি লিখতেছি না। ঠিক আছে। আচ্ছা, এন্ট্রপির পরিবর্তন। এখন দেখো নিয়নের ক্ষেত্রে এন্ট্রপির কি কাজ হয়েছে আমরা একটু খেয়াল করি। নিয়ন কি করলো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করলো, সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করছে। তাহলে আমাদের তাপমাত্রাটা কত, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাষ্প হওয়ার তাপমাত্রা কত, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো সে কি করলো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর করলো। ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সে কি করলো, দেখো বুঝো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে, খেয়াল করো, পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করলো। বলতে পারো যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প তো দেওয়া নাই, এটা আমাদের জানতে হবে যে বাষ্পর তাপমাত্রাটা কত, 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন দেখো তাহলে সেই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কত হবে, কি বলছি, যখন তাপমাত্রা দুইটা একই হবে তখন এন্ট্রপির পরিবর্তনের সূত্র হচ্ছে m ইন্টু আপেক্ষিক বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ ডিভাইডেড বাই টি, মানে তাপমাত্রা। তো এখন দেখি আমাদের নিয়নের ক্ষেত্রে পানির এই যে আপেক্ষিক বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এল এর মান দেওয়া আছে, ভালো। এরপরে সে কত কেজি পানি কি করছে সেটা দেওয়া আছে। নিয়ন তাপ সরবরাহ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করলো। এক্ষেত্রে আমাদের পানির তাপমাত্রা কত, লিখনের তাপমাত্রাটাই হবে 5 কেজি। ঠিক আছে। তাহলে এখানে 5 ইন্টু এল এর মান কত দেওয়া আছে, 2.26 ইন্টু 10⁶, তাপমাত্রা কত, 100 ডিগ্রি, দুইটা একই। তো 100 ডিগ্রি মানে কত, 373 কেলভিন। আচ্ছা, এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, 2.26 ইন্টু 10⁶ ইন্টু 5 ডিভাইডেড বাই 373। ঠিক আছে, কত আসলো, 30294.9, 30294.9 জুল কেলভিন ইনভার্স 1। ঠিক আছে, এটা আসলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমাদের নিয়নের এন্ট্রপির পরিবর্তন। আচ্ছা, তাহলে দেখো এখানে কত আসলো আমাদের, 275 পয়েন্ট সামথিং, আর এখানে আসলো কত, 30,294। তাহলে কার এন্ট্রপি বেশি, নিয়নের এন্ট্রপি বেশি, তার মানে কি ওটা পরিবেশ বান্ধব কি হবে, হবে না।
কেন? যার এন্ট্রপি পরিবর্তন, যার এন্ট্রপি পরিবর্তন বেশি তারটা পরিবেশ বান্ধব না, যার এন্ট্রপি পরিবর্তন কম, যার বিশৃঙ্খলতা কম, তারটাই কি পরিবেশ বান্ধব। তার মানে আমাদের কে পরিবেশ বান্ধব? আমাদের যে লিখন তার প্রক্রিয়াটা কি পরিবেশ বান্ধব হবে, কারণ তার এন্ট্রপি কম, তার বিশৃঙ্খলতার মাত্রাটা কত কম। তার মানে কি আমাদের এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত আসবে? কোন প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব? লিখনের প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব, কারণ কি তারটা কম আছে। ঠিক আছে, আশা করি বুঝছো। আচ্ছা, এরপর এবার আমরা ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেন দেখি। কি বলছে? তাপ পরিবাহী ও অপরিবাহী পদার্থের, তাপ পরিবাহী আরেকটা কি আমাদের অপরিবাহী পদার্থের দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডার। আচ্ছা, যখন সিলিন্ডার যদি পরিবাহী হয় তাহলে হবে সমষ্ণ প্রক্রিয়া, সিলিন্ডার যদি অপরিবাহী হয় তাহলে হবে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, পরিবাহী হচ্ছে আমাদের সমষ্ণ, আর অপরিবাহী হচ্ছে আমাদের কি রুদ্রতাপীয়। এটা সবসময় মনে রাখবো, অনেক সৃজনশীলে আসবে। অপরিবাহী মানে কি রুদ্রতাপীয় প্রক্রিয়া বোঝায়। আচ্ছা, তো সিলিন্ডারে এই দুইটার ক্ষেত্রে কি আমাদের চাপ দেওয়া আছে 2 × 10⁵ প্যাসকেল চাপ। তো আমাদের কি দেওয়া আছে? চাপ দেওয়া আছে। ভালো, যে P1 কত? 2 × 10⁵ প্যাসকেল। দেখো এখানে পরিবাহী অপরিবাহী মানে সমষ্ণ রুদ্ধতাপীয় দুই প্রক্রিয়ার ক্ষেত্রেই চাপ হচ্ছে এটা। তারপর আমাদের কি দেওয়া আছে? তাপমাত্রা T1 = কত? 600 কেলভিন। আচ্ছা, তাপমাত্রায় তারপর আমাদের n = কত? 1 মোল। আচ্ছা, 1 মোল হিলিয়াম গ্যাস আছে। আচ্ছা, পরবর্তীতে উভয় সিলিন্ডারের চাপের পরিমাণ অর্ধেক করা হলো। আচ্ছা, চাপের পরিমাণ অর্ধেক করা হলো, তার মানে P2 = কত? P1/2 অর্ধেক করা হলো। তার মানে P1/2 মানে কত? শুধু 10⁵ প্যাসকেল। দেখো 2 দ্বারা ভাগ করলে শুধু এটাই থাকবে। আচ্ছা, চাপের পরিমাণ অর্ধেক করা হলো। এবার হিলিয়ামের ক্ষেত্রে আমাদের গামার মান দেওয়া আছে। ভালো কথা, এমনিও গামার মান মুখস্থই রাখতে হয়। আশা করি আগের ক্লাসগুলো করছো, তাহলে কেন এটা বললাম বুঝতে পারছো। এবং R = কত? 8.31 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। না দিলেও সমস্যা নেই, এগুলা ওরা যদি নাও দিত তারপরে এগুলো আমাদের মুখস্থ, তাই না? আচ্ছা, এবার দেখো কি বললো, যে অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। অপরিবাহী মানে কি? রুদ্ধতাপীয় সিলিন্ডারের ক্ষেত্রে মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে হবে। চূড়ান্ত তাপমাত্রা কত আমাদের? T2 কত? এখন মূল কথা হচ্ছে আমাদের এগুলা দেওয়া আছে, বলছে যে তুমি T2 বের করো। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার সাথে চাপের সম্পর্কের সূত্রটা কি? আমি আগে লিখে দিছিলাম যে T1 P1 1 - গামা/গামা = T2 P2 = 1 - গামা/গামা। তাহলে সূত্রটা লিখলাম। এরপরে কি? বা যদি পুরাটাকে এই পাশে নিয়ে আসি, কারণ আমাদের T2 বের করতে হবে, যে T2 P2 1 - গামা/গামা = T1 P1 1 - গামা/গামা। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখানে আমরা কি করব, যে T2 = T1 * দেখো P1 আছে। আচ্ছা, এরপরে P1/P2 = দুইজনের সূচক কি একই রকম, 1 - গামা/গামা হয়ে গেল। আচ্ছা, এতটুকু বুঝলা? এখন T1 কত দেওয়া আছে আমাদের? 600 কেলভিন। 600 দেখো P1 এর মান কত ছিল আমাদের? এটা, এবং P2 এর মান হচ্ছে এটা। তো যে মানগুলো আছে লিখলাম, এবং আমাদের কোশ্চেনেই দেওয়া আছে গামার মান কত। তো গামার মান যা দেওয়া আছে সেটা লিখলাম, 1 - 1.67/1.67 মান দেওয়া আছে তাই লিখলাম ইকুয়াল। এবার দেখো এটা থেকে এটা আর এটা কাটা যায়, তো 1 - 67 1 - 1.67 / 1.67 কত আসলো আমাদের? এটা আসলো। আচ্ছা, 2, এই অ্যান্সারটা আমাদের 2 এর উপরে আছে ইন্টু 600, তাহলে কত আসলো আমাদের? 454.33 কেলভিন। তার মানে আমাদের T2 মানে চূড়ান্ত তাপমাত্রা কত আসলো?
454.33 কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত তাপমাত্রা। রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রটা আমাদের ইউজ করতে হয় কখন? চাপ এবং তাপমাত্রার ক্ষেত্রে। এরকম লেকচারের ম্যাথগুলো আমি সূত্রগুলো আগেই দিয়ে রাখছি, খুবই শর্ট লেকচার দিয়েছিলাম, কিন্তু এই সৃজনশীল সমাধানের ক্ষেত্রে আমি জানতাম যে এগুলোর ক্ষেত্রে লাগে, সেজন্য লেকচারে সেগুলো বলে দিছিলাম। যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিবা। তো চূড়ান্ত তাপমাত্রা কত? এটা দেখো। তো অপরিবাহী মানে আমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যে T2 এর মান সেটা আমরা বের করে ফেললাম। এবার আমরা ঘ নাম্বার পড়ি যে সিলিন্ডার দ্বয়ের মধ্যে কোনটির ক্ষেত্রে কৃতকাজ বেশি হবে, গাণিতিকভাবে যাচাই করতে হবে। সিলিন্ডার দুইটার মধ্যে কোনটার কৃতকাজ বেশি। আচ্ছা, কৃতকাজের সূত্র আমাদের জানতে হবে। দেখো, পরিবাহী মানে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের রাশিমালার সূত্র কি? যারা জানি না, এখন পর্যন্ত জানি না, তারা আমরা লিখে নিব যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে মানে যে পরিবাহী সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা হচ্ছে W=NRT ln P1/P2। এবং রুদ্রতাপীয় প্রক্রিয়া মানে অপরিবাহী যেটা দেওয়া আছে, রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা NR বাই আমাদের গামা -1 T1 T2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। এটা হচ্ছে রুদ্রতাপীয় ক্ষেত্রে, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন আমরা এই দুইটা সূত্র ইউজ করলে কি দুইটার ক্ষেত্রে আমরা কাজ বের করব। এবার বোঝা যাবে যে কোনটার কৃতকাজ বেশি। এখন প্রথমে আমরা পরিবাহীর ক্ষেত্রে হিসাব করি। পরিবাহী মানে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা দেখো, গ নাম্বারে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে মানে হচ্ছে আমাদের যে পরিবাহী সিলিন্ডারটা আছে তার ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা সূত্র কি? W=NRT ln P2/P1। আচ্ছা, এখানে দেখো আমাদের P1 কি দেওয়া আছে, ঠিক আগের অঙ্কটার মতো। এই যে আমাদের চাপ P1 কত? P1 = 2 × 10⁵ প্যাসকেল। আর P2 কত? দেখো বলছিল যে পরবর্তীতে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক হয়ে যায়। তো চাপের পরিমাণ অর্ধেক, তার মানে এটার অর্ধেক কত হবে? 2 দ্বারা ভাগ করলে 10⁵ প্যাসকেল। আচ্ছা, তাহলে P1 আর P2 জানি, P1 P2 জানি। আচ্ছা, আর এর মান জানি, আর = কত আমাদের? 8.31 এককটা লিখে নিবা। N কত দেওয়া আছে আমাদের? N হচ্ছে 1 মোল দেওয়া আছে, 1 মোল। আচ্ছা, 1 মোল। তাহলে তো মোটামুটি সবই লিখে ফেললাম, শুধু তাপমাত্রাটা বাকি। তো টি তাপমাত্রা কত দেওয়া আছে আমাদের? 600 কেলভিন তাপমাত্রা দেওয়া আছে। ঠিক আছে, 600 কেলভিন তাপমাত্রা দেওয়া আছে। তো টি = কত? 600 কেলভিন। বাস, সব দেওয়া আছে, এখন শুধু বসাবো, বাস আর ম্যাথ চলে আসবে। 1 × 8.31 × তাপমাত্রা 600 × ln P1/P2 P1/P2। তাহলে এখন P1 কত আমাদের? 2 × 10⁵ × 10⁵। তো কাটছিট করলে এটা আসে। তার মানে এখন কত? ln 2 × 600 কেলভিন × 8.31 × 1। তাহলে কত আসলো আমাদের? 3456.03। দেখো, 3456.03 আসলো। এত কাজের একক কত আমাদের? জুল। তাহলে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা কত? এত। তার মানে হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে। এবার অপরিবাহী মানে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা বের করব। তো দেখো, রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা T1 কত দেওয়া আছে আমাদের? 600 কেলভিন দেওয়াই আছে। এবং T2 প্রয়োগে বের করে রাখছিলাম কত? 454.33 কেলভিন। এটা হচ্ছে আমরা গ হতে বের করে রাখছিলাম। আচ্ছা, T1 T2 পাইলাম। এরপরে কত আমাদের? N হচ্ছে 1, তো N না লিখলেও চলে, যেহেতু 1। আর কত? আর হচ্ছে 8.31, এককটা লিখে নিবা। গামার মান দেওয়া আছে 1.67। তো সবই তো দেওয়া আছে, শুধু এখন মান বসাবো আর অ্যান্সার বের করব। তাহলে কত? 8.31, তারপর গামা -1 মানে হচ্ছে 1.67 -1, তারপর হচ্ছে T1 কত আমাদের? 600 -454.33।
ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা কত আসবে? 1806.62 জুল। আচ্ছা, এটা আসলো, এরকম অ্যান্সার আসলো। এটা হচ্ছে আমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটা, আর সমষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে W1 বের করে রাখছি। আচ্ছা, তাহলে দেখো আমাদের W1 কত আসলো? এত, এবং W2 মানে রুদ্রতাপীয় ক্ষেত্রে এত। তাহলে কোনটা বেশি? এখানে আসে 3456 পয়েন্ট সামথিং, এখানে আছে 1806। তাহলে কত? W1 বেশি। W1 এর ক্ষেত্রে কাজ বেশি হয় W2 এর থেকে। এখন আমাদের কোশ্চেনে কি বলছিল? সিলিন্ডার দ্বয়ের মধ্যে কোনটির ক্ষেত্রে কৃত কাজ বেশি? কোনটির ক্ষেত্রে? W1 এর ক্ষেত্রে কৃত কাজ বেশি, তার মানে হচ্ছে সমস্ত প্রক্রিয়ার কৃত কাজ বেশি হচ্ছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা সিলেট বোর্ড 2017 সালের কোশ্চেনটা দেখি। এটা খুবই সোজা, যে একটি কফি পটে নাড়ানির সাহায্যে খুব জোরে কফি নাড়া হলো, ফলে কফির আয়তন 50 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পেল। এখানে আগেই আমরা লিখে রাখি যে আয়তন বৃদ্ধি পাইছে, তার মানে কি আয়তনের একটা পরিবর্তন হয়েছে। ডিভি ইকুয়াল কত? 50 সেন্টিমিটার কিউব। তো আমরা জানি আয়তনের একক কত? মিটার কিউব। তার মানে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিয়ে যাব, 10⁻⁻6 দিয়ে গুণ করলেই আমাদের মিটার কিউব চলে আসবে। আচ্ছা, প্রথম কাজটা করে ফেললাম। একই সময়ে কফি পট হতে 40 জুল তাপ পরিবহন এবং পরিচলন পদ্ধতিতে নির্গত হয়। কি হয় আমাদের? তাপ তাপ নির্গত হচ্ছে, তাপ নির্গত হচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে তাপ নির্গত হচ্ছে কত আমাদের? ডিকিউ। তাপ নির্গমন বা তাপ গ্রহণ, এগুলাকে আমরা ডিকিউ দ্বারা প্রকাশ করব। তাহলে কত হচ্ছে আমাদের? -40 জুল। আচ্ছা, তারপর আমাদের বায়ুর চাপ পি দেওয়া আছে। পি হচ্ছে আমাদের 1 × 10⁵ নিউটন মিটার ইনভার্স 2 দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এখন কি বলছে? কফির ওপর কতটুকু কাজ করা হলো? কফির ওপর কতটুকু কাজ করা হলো? কাজ, তার মানে হচ্ছে আমাদের ডাব্লিউ, কাজ বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা জানি সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের রাশিমালা কি? DW ইকুয়াল কত? পিডিবি। এটা হচ্ছে আমাদের কাজের রাশিমালা। যারা জানি না এখনই মুখস্থ করে নিই। DW ইকুয়াল কত? পিডিবি। তো পি কত আমাদের? 1 × 10⁵ ইন্টু ডিবি কত আমাদের? 50 × 10⁻⁻6। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কত আসবে? 10⁻⁻6 ইন্টু 50 ইন্টু 10⁵, শুধু 5 আসে। অ্যান্সার কত? শুধু 5। তার মানে আমাদের ডিডাব্লিউ মানে কাজ কত হয়েছে? কৃত কাজ হচ্ছে আমাদের ডিডাব্লিউ ইকুয়াল কত? 5 জুল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমাদের কৃত কাজ কত? এত। আচ্ছা, এরপরেরটা কি? এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা ব্যাখ্যা করো। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডিকিউ ইকুয়াল ডিডাব্লিউ প্লাস ডিইউ। আমাদের যে তাপের পরিবর্তন হবে কাজ এবং অন্তঃস্থ শক্তির যোগফলের সমান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা মূলত তাপগতিবিদ্যার এই সূত্রটার থেকে যাচাই করব যে ডিডাব্লিউ দেওয়া আছে, ভালো। এরপর আমাদের ডিকিউ দেওয়া আছে, এখন আমরা ডিইউটা বের করব। এটাই হচ্ছে কাজ। তাহলে আমরা লিখি যে আমরা গ হতে কি পাই? ডিডাব্লিউ ইকুয়াল কত? 5 জুল, এবং ডিকিউ কত আমাদের? -40। মাইনাস কেন? নির্গত হয়েছে সেই জন্য। যদি গ্রহণ করতো তাহলে কি প্লাস হইতো, যেহেতু নির্গত হয়েছে তার মানে কি মাইনাস। আচ্ছা, এত জুল। সুতরাং ডিইউ কত? ডিইউ ইকুয়াল ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। তো ডিকিউ কত? -40 - 5 ইকুয়াল কত? -45 জুল। ঠিক আছে, -45। তার মানে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? -45 জুল। এটা হচ্ছে আমাদের সূত্রটা কি ছিল? আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি? ডিকিউ ইকুয়াল ডিডাব্লিউ প্লাস ডিইউ। ঠিক আছে, তো এখানে দেখি আমাদের কি আসলো? অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা কত আসলো? -45 জুল। এখন দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হলে তাপশক্তির কিছু অংশ সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। দেখো যে আমাদের
যদি কোনো সিস্টেমে আমরা তাপ দেই তখন বাহ্যিক কাজ সম্পাদন হবে এবং অন্তঃস্থ শক্তি বৃদ্ধি হবে, এটা হচ্ছে সূত্র। ঠিক একইভাবে সবসময় যে বৃদ্ধি হবে তা না, বা হ্রাসও হইতে পারে। ঠিক একইভাবে বিপরীত ক্ষেত্রে কি হবে, যে তাপ শক্তি নির্গত হওয়ায়, যখন আমাদের কিছু তাপ শক্তি নির্গত হবে, তাপ শক্তি নির্গত হওয়ায় সিস্টেমের অন্তঃস্থ শক্তি হ্রাসে সহায়তা করছে এবং বাকি অংশ সিস্টেমের ওপর কাজ সম্পাদন করছে। ঠিক আছে, বাকি অংশ কি সিস্টেমের ওপর কাজ সম্পাদন করছে। সুতরাং উপরের ঘটনাটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে। এটা মানে আমরা কি বুঝালাম, এই যে যে ব্যাখ্যাটা বললাম সেটা লিখে দিবা। আবার একটু শোনো যে নিয়ম কি, যে যখন আমরা তাপ দিব, আমাদের তাপ দিলে আমাদের কাজ এবং অন্তঃস্থ শক্তির বৃদ্ধি পাবে, এটা হচ্ছে সূত্র। সবসময় যে বৃদ্ধি পাবে তা না, সেটা হ্রাসও পাইতে পারে। ঠিক আছে, অতএব এখানে আমাদের হ্রাস পাইছে, সেটা হচ্ছে মূল কথা। যখন আমাদের তাপ কি বর্জন হচ্ছে বা তাপ হ্রাস পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের অন্তঃস্থ শক্তি হ্রাস পাচ্ছে এবং কাজ হচ্ছে কত, আমাদের মাত্র 5 জুল। তো এটাও কি আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে। ঠিক আছে, একইভাবে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করতেছে, কারণ তাপগতিবিদ্যার প্রথম সূত্র শুধু যে বৃদ্ধি পাবে সেটা বলে নাই, পরিবর্তনের ক্ষেত্রে হ্রাসও হইতে পারে, বৃদ্ধিও হইতে পারে। তো আমাদের হ্রাস পাইছে, হ্রাস পাওয়ার কারণে আমাদের কাজ কত হয়েছে, 5 জুল হয়েছে। তার মানে এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে। এরপর আমরা যশোর বোর্ড 2015 সালের কোশ্চেনটা দেখি। 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইলেকট্রিক কেটলিতে গ্রীষ্মকালে 1 লিটার পানি 5 মিনিটে ফুটে। গ্রীষ্মকালে কয় মিনিটে ফুটে, 5 মিনিটে। কিন্তু শীতকালে একই পানি, মানে একই পরিমাণ পানি, 1 লিটার পানি ফুটতে কত সময় নেয়, 1 মিনিট বেশি সময় লাগে। তার মানে গ্রীষ্মকালে 5 মিনিট লাগলে শীতকালে কত, 6 মিনিট লাগবে। যেহেতু 1 মিনিট বেশি, শীতকালে কত, 6 মিনিট লাগবে। কক্ষ তাপমাত্রার তারতম্যের কারণে এরূপ হয়ে থাকে। আচ্ছা, তো কি বললো, যে শীতকালে কেটলিতে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়, কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়, তাপ চাইছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা লিখব যে শীতকালে তাপ উৎপন্ন হয়, তার মানে ডাব্লিউ ইকুয়াল কত, পিটি। এই সূত্র ইউজ করতে পারি। এখন দেখো আমাদের টাইম দেওয়া আছে কত, 6 মিনিট, 6 মিনিট সময় লাগে। তাহলে 6 ইন্টু 1 মিনিট কত আমাদের, 60 সেকেন্ড। তো 60 দিয়ে গুণ দিলে কত, 360 সেকেন্ড আসলো। আচ্ছা, পি। এখন দেখো কত বলছে, কত কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, 1 কিলোওয়াট। ঠিক আছে, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। তো 1 কিলোওয়াটকে আমরা ওয়াটে প্রকাশ করি, তার মানে কত আমাদের 1000 ওয়াট আসবে, 1000 ওয়াট। তাহলে এখানে আমরা লিখলাম যে 1000 ইন্টু 360 ইকুয়াল 360 এত জুল। কাজের একক কত, জুল, বা তাপের একক কত, জুল। আচ্ছা, তাহলে কত আসলো আমাদের, এত। ঠিক আছে, এখান থেকে দেখো আমাদের কি বলছে, যে এখানে অ্যান্সার হইতো যদি কত জুল বলতো, আমাদের কি বলছে, কত ক্যালোরি তাপ উৎপন্ন করে। তাহলে আমরা জানি 1 জুল ইকুয়াল কত, 0.24 ক্যালোরি। তাহলে এটার সাথে 0.24 গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে, যে 36, কয়টা জিরো আছে, 1 2 3 4 ইন্টু 0.24 গুণ করে দিলে কত আসবে আমাদের, এত। এটাকে যদি আমরা এভাবে মান বের করি তাহলে কত আসলো আমাদের, 8.64 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ক্যালোরি। ঠিক আছে, দেখো 8.64 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ধরলাম। ঠিক আছে, এখানে 3 আছে, এই যে ডটটা এটাকে আমরা আগে নিয়ে গেলাম, তাহলে 4 হয়ে গেল। ঠিক আছে, এত ক্যালোরি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার শীতকালের ক্ষেত্রে। যদি গ্রীষ্মকালে বলতো তাহলে 5 মিনিট ধরে অ্যান্সার একই হইতো। ঠিক আছে, এবার দেখো পরেরটাতে কি বলছে, উদ্দীপকের আলোকে কক্ষ তাপমাত্রার তারতম্য নির্ণয় করে শেষোক্ত উক্তিটির যথার্থতা নির্ণয় করো। বলছে যে কক্ষ তাপমাত্রার তারতম্যের কারণে এরকম হয় যে গ্রীষ্মকালে 1 লিটার পানি ফুটতে 5 মিনিট লাগে আর শীতকালে লাগে 6 মিনিট। বললো যে কক্ষ তাপমাত্রার কারণে নাকি এরকম হয়। এখন কক্ষ তাপমাত্রার তারতম্যটা আমাদের বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল কথা। তাহলে এখন প্রথমে আমরা যদি গ্রীষ্মকালের হিসাব করি, দেখো গহ নাম্বারে লিখলাম যে ধরি গ্রীষ্মকালের কক্ষ তাপমাত্রা, আমাদের কি বলছে, কক্ষ তাপমাত্রার তারতম্য। তো ধরলাম যে গ্রীষ্মকালের কক্ষ তাপমাত্রা, যে কোনো ধরতে পারো, আমি ধরলাম যে
থিটা 1°C, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের পানির ভর কত দেওয়া আছে। পানির ভর 1 লিটার, 1 লিটার মানে কত, 1 কেজি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ S ইকুয়াল, সেটা তো মুখস্থ, তো যেটা দেওয়া আছে সেটা লিখলাম। আচ্ছা, এরপরে দেখো কি ফুটন্ত পানি ফুটতে সময় লাগে, তার মানে ফুটন্ত পানির তাপমাত্রা, ফুটন্ত পানির তাপমাত্রা, ফুটন্ত পানির তাপমাত্রা কত, 100°C। সবসময় আমরা মনে রাখবো ফুটন্ত পানির তাপমাত্রা কত, 100°C। আচ্ছা, এখন যদি আমরা তাপমাত্রার পার্থক্য, যে গ্রীষ্মকালের কক্ষ তাপমাত্রা এবং ফুটন্ত পানির তাপমাত্রা, এটার পার্থক্য নির্ণয় করি, মানে ডেল থিটা ইকুয়াল কত আসবে আমাদের, 100° মাইনাস থিটা 1°C, এটাকেই আমরা এত ইকুয়াল ক্যালভিন ধরলাম, ঠিক আছে। যেহেতু আরেকটার মান আমরা জানি না, তো এটাকে আমরা ক্যালভিন ধরে অ্যান্সার করব, ঠিক পরেরটার ক্ষেত্রে এরকমই করব। আচ্ছা, তাহলে ডেল থিটা কত বের করলাম, এত। তো গ্রীষ্মকালের ক্ষেত্রে সময় কত লাগে বলছে, 5 মিনিট সময় লাগে। তো টি ইকুয়াল 5 ইন্টু 60, 5 6 কত 30, তার মানে হচ্ছে 300 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, এখন গ্রীষ্মকালের জন্য শুধুমাত্র প্রথমে আমরা গ্রীষ্মকালের জন্য বের করি যে ডাব্লিউ, একটা সূত্র আমি আমার লেকচারে বলছিলাম যে কাজ ইকুয়াল কত, তাপ, ঠিক আছে। এটা দেখো এখন আমাদের কাজে লাগবে যে ডাব্লিউ ইকুয়াল কত, পিটি, এবং কিউ ইকুয়াল কত আমাদের এম এস ডেল থিটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের পি, পি কত দেওয়া আছে বলছে 1000 কিলোওয়াট, তো 1000 লিখলাম। টাইম দেওয়া আছে কত, 300, ইকুয়াল এম, ভর কত দেওয়া আছে আমাদের, ভর দেওয়া আছে 1 কেজি, 1 ইন্টু এস দেওয়া আছে, লিখলাম ডেল থিটা কত আমাদের 100 মাইনাস থিটা 1। এখান থেকে সবার মান আছে, শুধুমাত্র থিটা 1 এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তো থিটা 1 এর মান কত আসবে আমাদের ক্যালকুলেশন করলে, থিটা 1 ইকুয়াল আমাদের আসবে হচ্ছে 28.57 কেলভিন বা 28.57°C, যেটা আমরা সেলসিয়াস ইকুয়াল কেলভিন ধরছি। তো আমাদের থিটা 1 কত আসবে, এত আসবে, ক্যালকুলেশন করলে আমরা এটাই পাবো। এরপরে দেখো শীতকালের জন্য বের করব। এবার আমরা শীতকালের জন্য কক্ষ তাপমাত্রা ধরলাম থিটা 2°C। আচ্ছা, শীতকালে বলছে কি যে পানি ফুটতে 1 মিনিট বেশি সময় লাগে, তার মানে হচ্ছে 6 মিনিট লাগে। তো টি কত আমাদের, টি ইকুয়াল হচ্ছে 6 ইন্টু 60, মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে গেলাম, তাহলে কত আসবে আমাদের 360 সেকেন্ড। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কত দেওয়া আছে, ফুটন্ত পানির তাপমাত্রা, ফুটন্ত পানির তাপমাত্রা, ফুটন্ত পানির তাপমাত্রা কত, 100°C, এটা আমরা জানি। সুতরাং আমরা ডেল থিটা বের করে ফেলি কত, 100, মানে আমাদের T2 মাইনাস T1 বা থিটা 2 মাইনাস থিটা 1 এরকম হবে হিসাবটা, এত °C, বা এটাকে আমরা ক্যালভিন ধরলাম, এত ক্যালভিন। আচ্ছা, তো আমাদের আর কি লাগবে, এস জানি আমরা আগেরটার মতোই। এরপরে হচ্ছে কি আমাদের পি, তো একই কিলোওয়াট, দুইটার ক্ষেত্রে একই। আচ্ছা, এখন তার মানে সূত্রটা কি, আমি কি বলছিলাম, কাজ ইকুয়াল তাপ, বা ডাব্লিউ ইকুয়াল কত, পিটি, এবং কিউ ইকুয়াল কত, এম এস ডেল থিটা। এখন পি এর মান কত, 1000 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বলা আছে, এবং টি কত আমাদের এখানে 360, ইকুয়াল এম হচ্ছে কত বর, একই বর। দেখো এখানে কিন্তু 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইলেকট্রিক কেটলিতে গ্রীষ্মকালে 1 লিটার পানি 5 মিনিটে ফুটে, কিন্তু শীতকালে একই পানি ফুটতে 1 মিনিট বেশি সময় নেয়, একই পানি। তার মানে আমাদের লিটার কত, 1 লিটার মানে হচ্ছে আমাদের 1 কেজি, এম হচ্ছে আমাদের 1 কেজি। তো এস এর মান দেওয়া আছে, বসাইলাম, এবং ডেল থিটা কত আমাদের 100 মাইনাস থিটা 2 দেওয়া আছে। তো এখান থেকে আমাদের থিটা 2 কত আসবে, থিটা 2 হচ্ছে আমাদের 14.29 কেলভিন বা 14.29°C আসবে, ঠিক আছে। এটা আমি আগেই সমাধান করে রাখছি, আমাদের এটা আসবে। তো থিটা 1 আসলো, থিটা 1 আসছিল কত আমাদের 28.57°C, এবং থিটা 2 আসছে এত। আচ্ছা, তো আশা করি আমরা এতটুকু বুঝলাম। তার মানে আমাদের শীতকালে যে কক্ষ তাপমাত্রা এবং
গ্রীষ্মকালের কক্ষ তাপমাত্রা দুইটা কিন্তু আলাদা। তো কত কত পার্থক্যটা কত সেটা আমরা বের করে দিই, যে সুতরাং কক্ষ তাপমাত্রার পরিবর্তন বা পার্থক্য কত, আমাদের যেটা বড় সেটা থেকে বিয়োগ করব 28.57 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 14.29 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল কত, 14.28 ডিগ্রি সেলসিয়াস। তো সেই জন্যই কি কক্ষ তাপমাত্রা তারতম্যের কারণে শীতকালে সময় বেশি লাগে, অতএব আমাদের উক্তিটি যথার্থ। ঠিক আছে, পার্থক্য দেখাই দিলাম। এটাই মূলত আমাদেরকে যাচাই করতে বলছে। আশা করি বুঝছো, অঙ্কগুলো কিন্তু খুবই সোজা।